আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে। এখন আমরা ম্যাথের এমসিকিউর জন্য প্রায় 35টা মতো শর্টকাট শিখব। এই শর্টকাটগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউর জন্য প্রযোজ্য এবং এই শর্টকাটগুলো তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন আমি যে শর্তগুলো বলবো সেই শর্তগুলো প্রশ্নের মধ্যে প্রেজেন্ট থাকবে। তার মানে প্রশ্ন যদি অন্যরকম দেয় এবং তুমি যদি এই শর্টকাট দিয়ে করতে যাও তখন কিন্তু তুমি ধরা খাবা। সো শর্টকাট অ্যাপ্লাই করা যাবে যদি শর্তটা আমাদের শর্তের সাথে পুরোপুরি মিলে যায়। ওকে, সো আমি ম্যাক্সিমাম শর্টকাট দেওয়ার চেষ্টা করেছি। শর্টকাট শেখার আগে অবশ্যই তোমাকে মেইন অঙ্কের মূল নিয়মটা শিখতে হবে। এই মূল নিয়ম কিন্তু আমাদের অলরেডি যে সিকিউ ক্লাস এবং যে এমসিকিউ ক্লাসটা আসবে এই ক্লাসগুলোতে কিন্তু অলরেডি সেখানে দেখানো হয়েছে। সো মূল নিয়ম যদি জানা থাকে তাহলেই কিন্তু শর্টকাটটা তুমি ভালোভাবে উপলব্ধি করতে পারবা এবং তোমার মনে গেঁথে যাবে এবং এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। চলো আমরা শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখবো ম্যাট্রিক্স নির্ণয়। ম্যাট্রিক্স নির্ণয় থেকে আমরা ফার্স্টে যে শর্টকাটটা দেখবো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা জানি স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে। স্কেলার ম্যাট্রিক্স হলো যাদের কোনাকুনি ভ্যালু থাকে এবং এই ভ্যালুটা সেম হয়। এখন স্কেলার ম্যাট্রিক্সে যদি কোনো পাওয়ার বের করতে বলে তখন মনে রাখবা ওই পাওয়ারটা সরাসরি ভিতরে চলে যাবে। তার মানে যেই পাওয়ারটা বের করতে বলবে সেই পাওয়ারটা তুমি ভিতরে দিয়ে ফেলবা। এটাই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের শর্টকাট। তাহলে এই এমসিকিউটা দেখো, আমাদের একটা ওমেগার ম্যাট্রিক্স দিয়ে দিছে, দেন আমাকে বলছে a টু দি পাওয়ার 16780 এই ভ্যালুটা কত হবে। তাহলে আমরা জানি এ যেহেতু একটা স্কেলার ম্যাট্রিক্স তার মানে কোনাকুনি সেম ভ্যালু, তাহলে এ এর উপর যেই পাওয়ারটাই থাকবে সেই পাওয়ারটা আমরা সরাসরি ভিতরে দিয়ে ফেলবো। সেই পাওয়ারটা আমরা সরাসরি ভিতরে দিয়ে ফেলবো। তাহলে 16780 এই পাওয়ারটা। এখন ওমেগা এটার ভ্যালু কত আসে, আমরা যদি এটা কেটে দিই, এটা কেটে দিই, তাহলে 7 থাকে, 7 আবার 3 দিয়ে ভাগ করলে 6, তার মানে শুধু ওমেগা থাকবে। তার মানে এখানে থাকবে ওমেগা পাওয়ার 100 ওমেগা। তার মানে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাই থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে। তো স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেই পাওয়ারটা বের করতে বলবে সেই পাওয়ারটা তুমি ভিতরে দিয়ে দিবা সরাসরি। নেক্সট কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুবই ইজি। কর্ণ ম্যাট্রিক্সে কিন্তু কোনাকুনি মান থাকবে কিন্তু ওই মানটা কিন্তু মিলবে না। স্কেলার ম্যাট্রিক্সে মিলবে, কর্ণ ম্যাট্রিক্সে মিলবে না। এখন কর্ণ ম্যাট্রিক্সে যদি ইনভার্স বের করতে বলে তাহলে খুবই ইন্টারেস্টিং, যেটা রাজশাহী বোর্ডে একটা প্রশ্নে এসেছিল 2019 সালে। তো কর্ণ ম্যাট্রিক্সে দেখো আমাকে ইনভার্স বের করতে বলছে, এই কোনাকুনি ভ্যালু আছে, ভ্যালুটা মিলবে না। তখন যে সিস্টেম সেটা হচ্ছে এই পাওয়ারটা মানে এই ইনভার্সটা তুমি সরাসরি ভিতরে দিয়ে দিবা, শেষ, এটাই তোমার অ্যান্সার। তার মানে এই কর্ণ ম্যাট্রিক্স 200030004 এটা এ ইনভার্স হবে। জাস্ট তুমি এই 2 3 4 এই তিনটার মাথায় ইনভার্স দিয়ে দিবা, এটাই হবে তোমার এ ইনভার্স, শেষ। তাহলে তোমার ইনভার্স হবে 2 ইনভার্স, 3 ইনভার্স, 004 ইনভার্স। এটা কখন আমরা দিতে পারবো, যখন আমাদের কর্ণ ম্যাট্রিক্স থাকবে। তো কর্ণ ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে বললে সরাসরি ভিতরে পাওয়ার হিসেবে ইনভার্স দিয়ে দিবা, শেষ, আর কিছু চেঞ্জ করতে হবে না। শর্টকাট নাম্বার 3, প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কোনাকুনি একটা ভ্যালু থাকবে। এই কোনাকুনি যে ভ্যালুটা থাকবে সেটার পরিপ্রেক্ষিতে এখানে পি হইলে এখানেও পি হবে, এইখানে আর হইলে এখানেও আর হবে, আর এখানে যদি কিউ হয় এখানেও কিউ হবে। তার মানে আপার ট্রায়াঙ্গেলে যে ভ্যালু থাকবে লোয়ার ট্রায়াঙ্গেলেও সেম ভ্যালু থাকবে। ঠিক আছে। আর বি প্রতিসময় ক্ষেত্রে কাহিনী আছে। বি প্রতিসময় ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো কোনাকুনি যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুগুলো 0 হইতে হবে। তাহলে বি প্রতিসময় ক্ষেত্রে আমাদের এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0 হবে। কোনাকুনি ভ্যালুগুলো 0 হবে। আর আপার ট্রায়াঙ্গেলে যা থাকবে লোয়ার ট্রায়াঙ্গেলে সেটা নেগেটিভ চিহ্ন থাকবে। তার মানে উপরে পি হইলে এখানে মাইনাস পি, উপরে আর হইলে এখানে মাইনাস আর, এখানে কিউ হইলে এখানে মাইনাস কিউ। তার মানে প্রতি সময় ক্ষেত্রে হচ্ছে সেম সেম থাকবে। আর বি প্রতি সময় ক্ষেত্রে হচ্ছে কোনাকুনি 0, উপরে যা থাকবে নিচে তার মাইনাস থাকবে, মানে চিহ্ন চেঞ্জ হবে। বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন কি বলছে দেখো তো। বলছে পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে। তাহলে আমরা জানি ম্যাট্রিক্সটা প্রতিসম হইতে হইলে কোনাকুনি বাদ দিয়ে উপরে যা থাকবে এখানেও তাই থাকবে। দেখো 0 0 -1 -1, তাহলে এখানে যদি পি হয় এখানে যদি 4 হয়
তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের পি এর মান হবে 4, শেষ। ঠিক আছে, আর বি প্রতিসম যেটা রাজশাহী বোর্ডে আসছিল, দেখো বি প্রতিসম মানে কি, বি প্রতিসম মানে হচ্ছে কোনাকুনি ভ্যালুগুলো 0 হবে। তাহলে এই যে পি, তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম 0, উপরে যা হবে নিচে তার মাইনাস হবে, এখানে যা হবে এখানে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে যদি -5 হয় তাহলে এখানে হবে এক্স এর মান শুধু 5, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এই দুইটা যোগ করলে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 0 + 5, তার মানে 5। ঠিক আছে, ওকে। 2/2 থাকলে ইনভার্স বাইক করার সবচেয়ে সহজ টেকনিক, আসলে ইনভার্স না, মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইক করার সবচেয়ে সহজ টেকনিক। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইক করার সবচেয়ে সহজ টেকনিক, সেটা দিয়ে তুমি ইনভার্সও বাইক করতে পারো, কারণ আমরা জানি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে ভ্যালু দিয়ে ভাগ করলে, এই ম্যাট্রিক্সটার মান দিয়ে ভাগ করলে তুমি ইনভার্স পেয়ে যাবা। ওকে, কি করতে হবে? একদম সহজ কাজ, একদম সহজ কাজ। যেই 2/2 ম্যাট্রিক্স থাকবে তার মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণে তুমি স্থান পরিবর্তন করবা, স্থান পরিবর্তন, তার মানে উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে আসবে। আর এই যে গৌণ কর্ণ, এই যে গৌণ কর্ণ, এই গৌণ কর্ণে তুমি চিহ্ন পরিবর্তন করে দিবা, তার মানে পজিটিভ থাকলে নেগেটিভ বানায় ফেলবা, নেগেটিভ থাকলে পজিটিভ বানায় ফেলবা, শেষ। এটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের দেখো ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন বলছে এ ম্যাট্রিক্স হলে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত, দেখো কত ইজি। তাহলে আমরা বলছি এই মুখ্য কর্ণে তুমি জায়গাটা চেঞ্জ করবা, তাহলে 5 উঠে যাবে উপরে, -1 উঠে যাবে নিচে, আর এই গৌণ কর্ণে মানে এখানে তুমি চিহ্ন চেঞ্জ করবা, তার মানে 3 হয়ে যাবে -3, 2 হয়ে যাবে -2, শেষ। এটাই অ্যান্সার। ওকে, প্রথমটাই অ্যান্সার, বুঝতে পারছি। তাহলে এই ডান হাতে কোণা মানে মুখ্য কর্ণে স্থান পরিবর্তন, গৌণ কর্ণে চিহ্ন পরিবর্তন। ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন দেখো, এ থেকে এ ইনভার্স বের করতে বলছে, তাহলে ফার্স্টে আমাকে এ এর ভ্যালু বাইক করতে হবে। সো এ এর ভ্যালু বাইক করলে হচ্ছে 7 × 14, 3 × 5 = 15 -1। আচ্ছা, তাহলে আমরা কি করব? এ ইনভার্স বাইক করার ক্ষেত্রে ফার্স্টে উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ নিব। সো অ্যাডজয়েন্ট এ কিভাবে নিব? এই মুখ্য কর্ণে স্থান পরিবর্তন 7 আর 2, এখানে হচ্ছে চিহ্ন পরিবর্তন -3 -5, সেটা ভ্যালু দিয়ে ভাগ, ভ্যালু হচ্ছে কত? ভ্যালু হচ্ছে -1। সো -1 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার আসতেছে -7, 3, 5, -2। দেখছো কত ইজি, -7, 3, 5, -2। নেক্সট, সিলেট বোর্ডে বলছে কি এ ইনভার্স থেকে এ বের করতে বলছে, একই। এই এ ইনভার্সের ফার্স্টে ভ্যালু বাইক করতে হবে, তাহলে 3 × 6, মাইনাসে মাইনাসে 5, 1। তাহলে আমরা জানি এই এ ইনভার্সে ইনভার্স, সেটাই হবে আমাদের এ। এখন এটা অ্যাডজয়েন্ট বাইক করতে হবে, তার মানে এই কোণাকুনি তুমি স্থান পরিবর্তন 2, 3, এই কোণাকুনি চিহ্ন পরিবর্তন, সেটা হয়ে যাবে 5 আর 1, এটা ভ্যালু দিয়ে ভাগ করে ফেলবো, শেষ। ঠিক আছে, 2, 5, 1, 3, এটাই আনসার। দেখছো কত সহজ। শর্টকাট নাম্বার 5, এটা খুবই ইজি। এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের জন্য হবে, এবং ওই ম্যাট্রিক্সটার কত মাত্রা সেই মাত্রাটা তোমার জানতে হবে। যখন একটা ম্যাট্রিক্সের ভিতরে কোনো সংখ্যা বা সহগ থাকে, ওই সহগটা যখন তুমি বাইক করে নিয়ে আসবা, তখন ওই সহগের পাওয়ার হিসেবে মাত্রা বসে যায়। ঠিক আছে, খুবই ইজি। তার মানে আমার যে কোনো ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যা গুণাকারে থাকলে বা সহগ হিসেবে থাকলে, ওই সংখ্যাটাকে যখন আমি বের করে নিয়ে আসবো, ওইটার পাওয়ার হিসেবে মাত্রা থেকে যাবে। ঠিক আছে, এই যে মাত্রা থেকে যাবে, যেমন এই অঙ্কগুলা বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। মাত্রা বলে দিছে এন এর মান হচ্ছে আমাদের 3, ম্যাট্রিক্সটার ভ্যালু বলে দিছে 1। আমার এখানে দেখো কি বলছে, 3a ইনভার্স। ওকে, সো 3a ইনভার্স। এখন আমরা জানি ইনভার্স মানে কি, ইনভার্স মানে হচ্ছে 1/3a। এখন এই a এর সাথে 3 আছে, এখন এই 3কে আমি যদি বের করে নিয়ে আসতে চাই, a এর ভিতর থেকে সামনে নিয়ে আসতে চাই, তখন এই 3 এর পাওয়ার হিসেবে মাত্রা বসবে। এখন মাত্রাটা কত? মাত্রাটাও 3, সো 3^3 হবে। ঠিক আছে, তাহলে এটা কত হইলো? এটা কত? এটা 1, 3 × 9, 3 × 27, আর এ ভ্যালু হচ্ছে 1, তাহলে 1/27। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
বুঝতে পারছি? খুবই ইজি। তাহলে ম্যাট্রিক্সের সাথে কোনো সংখ্যা থাকলে সংখ্যাটাকে যখন তুমি বাইক করে নিয়ে আসবা, বাহিরে নিয়ে আসবা, তখন তার মাথায় মাত্রা বসে যাবে। ওকে, ভেক্টর। ভেক্টর এটা আমরা অনেকেই জানি। সমান্তরাল ভেক্টর হইলে সহগগুলা সমান হবে, সহগগুলার অনুপাত সমান হবে। আই এর সহগের অনুপাত, জে এর সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত, এগুলো সমান হবে। তাহলে এই যে দেখো দুইটা ভেক্টর কি বলছে, পরস্পর সমান্তরাল বলছে। তো আমাদের এখন আর ক্রস গুণনের দরকার নাই, ক্রস গুণনের দরকার নাই, আমরা সহগগুলার অনুপাত নিব। তাহলে 2 থেকে 2 আর -4, এটা হবে জে এর সহগ, এ আর -2, কে এর সহগ -1 আর হচ্ছে 2। তো এখান থেকে তুমি যে কোনো এক সাইড থেকে কাজ করলেই তোমার অ্যান্সার চলে আসবে, যে কোনো এক সাইড থেকে কাজ করলেই যে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তুমি প্রথম এই দুইটা নিয়েও কাজ করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, সরলরেখা। যদি চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে তাহলে মনে রাখবা খুবই ইজি, বিপরীত বাহু বরাবর পার্থক্য সমান হবে। তার মানে এই একটা বাহুতে যত বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে ভুজ বা কোটি, ওর বিপরীত বাহুতেও সেম পরিমাণ পরিবর্তন হবে। ভুজ বা কোটি একই পরিমাণ বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। যেমন আমাদের এখানে বলছে যে এ বি সি ডি একটা রম্বস আছে, সো আমরা যদি একটা রম্বস আঁকি, এই যে এ বি সি ডি একটা রম্বস, তাহলে এই রম্বসে এ হচ্ছে কত দেখো তো 2, 5, বি হচ্ছে আমাদের 5, 9, সি হচ্ছে আমাদের সি বের করতে হবে, আর ডি বলে দিছে হচ্ছে 6, 8। তাহলে দেখো এই বাহুতে যা হবে এই বিপরীত বাহুতে তাই হবে। তখন এখানে দেখো ভুজ 2 থেকে 6 হইছে, তার মানে কি ভুজ আমাদের এখানে 2 থেকে 6 হইছে, তার মানে 4 বৃদ্ধি পাইছে। তাহলে এই বাহুতে 4 বাড়লে এই বাহুতেও 4 বাড়বে, তার মানে 5 এর সাথে 4 যোগ করলে 9। একইভাবে দেখো এখানে কোটি 5 থেকে 8 হইছে, 5 থেকে 8 মানে হচ্ছে 3 বাড়ছে। যদি কমতো আমরা কমায় দিতাম, এখানে যা হবে ওই বাহুতেও তাই হবে। তাহলে এখানেও দেখো 9 এর সাথে 3 বাড়বে, 9 এর সাথে 3 বাড়লে 12, তাহলে সি এর মান হচ্ছে 9, 12। শেষ। একটা বাহুতে যা হবে তার বিপরীত বাহুতে তাই হবে, শেষ। এটা হচ্ছে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ে শর্টকাট। অক্ষের বিভক্তিকরণ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি। যদি কখনো বলে যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, দুইটা বিন্দু দিয়ে দিবে, দুইটা বিন্দু দিয়ে যদি বলে যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তখন মনে রাখবা অনুপাত হবে কোটি দ্বয়ের অনুপাত। আমি এক্স অক্ষ বললে কোটি, ওয়াই অক্ষ বললে ভুজ। মাইনাস দেওয়া হয়েছে, মানে সূত্রে মাইনাস দেওয়া হয়েছে। সো আমরা জানি যদি পজিটিভ আসে, যে মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে অন্তর বিভক্তি, মানে এই সূত্র অনুযায়ী অন্তর বিভক্তি, আর যদি মাইনাসই থেকে যায় তাহলে বহির্বিভক্তি। আবার বলি, সূত্রে তো অলরেডি একটা মাইনাস আছে, তাই না? সো আমি মান বসানোর পর আমি যদি দেখি যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে অন্তর্বিভক্ত করবে, আর যদি মাইনাসই থাইকা যায় তাহলে বহির্বিভক্ত করবে। ঠিক আছে, সূত্রে কিন্তু অলরেডি একটা মাইনাস আছে। তো এক্স অক্ষে অনুপাত হবে কোটির অনুপাত, ওয়াই অক্ষে অনুপাত হবে ভুজের অনুপাত। যেমন সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন দেখো, দুইটা বিন্দু দিয়ে বলছে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে এক্স অক্ষে অনুপাত হবে কোটি দুইটার অনুপাত। এই প্রথম কোটিটা উপরে লিখবো, দ্বিতীয় কোটিটা নিচে লিখবো, এবং সূত্রে একটা মাইনাস আছে, এটা সূত্রে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে দেখো প্লাস চলে আসছে, মানে অন্তর্বিভক্ত। এখানে হচ্ছে 4 আর 6 কাটাকাটি যায়, 4 আর 6 কাটাকাটি গেলে হচ্ছে 2, 3। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 2:3, মানে 2/3, মানে 2:3। এই যে শেষ, শেষ কোটিদ্বয় অনুপাত। একইভাবে দেখো আমাদের যদি এই প্রশ্নে ওয়াই অক্ষে অনুপাত বের করতে বলতো, তাহলে সূত্রে মাইনাস, আমরা ভুজ দুইটা অনুপাত নিয়ে নিতাম। বাবা প্রশ্নে যে সিরিয়ালে থাকবে সেই সিরিয়ালে লিখে দিবা, ঠিক আছে, ঝামেলা করার দরকার নেই। মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে কত 5:4, তাহলে 5:4 অনুপাতে বিভক্ত করবে। ঠিক আছে, ওয়াই অক্ষ বললে ভুজদ্বয় অনুপাত, এক্স অক্ষ বললে কোটি দুইটা অনুপাত। ওকে, এখন মাঝে মাঝে আমাদেরকে সমান্তরাল রেখা এবং লম্ব রেখা বের করতে বলে, তোমরা অনেকে কে দিয়ে করো। এখন এই কে দিয়ে করতে গেলে কিন্তু টাইম বেশি লাগবে, শর্টকাট নাম্বার নয়। আমরা যেটা করব, আমরা জানি যে ভাইয়া সমান্তরাল বললে চেঞ্জ হয় না, এক্স আর ওয়াই চেঞ্জ হবে না।
এটা আমরা জানি। সমান্তরাল বললে এক্স আর ওয়াই চেঞ্জ হবে না। লম্ব বললে এক্স আর ওয়াই এর জায়গা চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে আমরা ফার্স্টে সেই অংশগুলো লিখে ফেলবো। এক্স আর ওয়াই এর জায়গা চেঞ্জ হবে, চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা ফার্স্টে সেই অংশগুলো লিখে ফেলবো। ওকে, এরপর আমরা যেটা করব, এই যে যেটা লেখছি বাম পাশে যেটা লেখছি সেখানে যে বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুটা বসায় দিব ডান পাশে। তাহলে এই পাশে যা লেখছো ইকুয়াল দিয়ে এই এক্স এর জায়গায় বিন্দুটা বসায় দিবা, ওয়াই এর জায়গায় বিন্দু কোটিটা বসায় দিবা, শেষ। এটাই আনসার, এটাই তোমার সমান্তরাল লেখা, শেষ। লম্বের ক্ষেত্রে সেম, তুমি চেঞ্জ করে যেটুকু লেখছো এক্স আর ওয়াই যা লেখছো এখানে তুমি বিন্দুটা বসায় দিবা, এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসায় দিবা, যা পাবা সেটাই আনসার। ঠিক আছে, একবারে হয়ে যাবে। যেমন এইটা কি বলছে দেখো, বলছে যে ভাইয়া আমাদের এটা সমান্তরাল। তাহলে আমরা জানি সমান্তরাল হলে এক্স আর ওয়াই চেঞ্জ করব না, তাহলে 2x প্লাস 3y লিখে ফেলছি ইকুয়াল, একটা বিন্দু দেওয়া আছে 1,2, এই এক্স এর জায়গায় আমি 1 বসায় দিব, ওয়াই এর জায়গায় আমি 2 বসায় দিব, শেষ। এটাই আমার সরলরেখা সমীকরণ, এটাই অ্যান্সার। তাহলে কত আসলো দেখো তো, কত আসলো? এখানে 2 একে 2, এটা 3 দুগুণে 6, তার মানে কত? 8। এবার 8 যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এই যে দেখো এক লাইনে অ্যান্সার চলে আসছে, -8 = 0। দেখছো, সমান্তরাল আর লম্বের জন্য যা হবে সেটা লিখবো, এক্স আর ওয়াই ইকুয়াল দিয়ে ওই পাশে বিন্দুটা বসায় দিব। ওকে, এখন যেহেতু বলছে লম্ব, এখন দেখো যেহেতু বলছে লম্ব, আমরা এক্স আর ওয়াই এ কি করব, কি পরিবর্তন হবে বলো? 2 আর 3 জায়গা চেঞ্জ করবে, তাহলে 3x 2y, মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। ওকে, লেখছি, চেঞ্জ করে লেখছি। এখন ইকুয়াল দিয়ে চেঞ্জ করে যেটা পাইছি এখানে আমি বিন্দুটা বসায় দিব, এই এক্স এর জায়গায় বসায় দিব 1, ওয়াই এর জায়গায় বসায় দিব -1। বাবা, চেঞ্জ করে যেটা পাইছো সেখানে বসাবা, প্রশ্নেরটাতে না। চেঞ্জ করে যেটা পাইছি এখানে বসাবো, এখানে বিন্দুটা বসায় দিব, শেষ, অ্যান্সার। দেখছো কত ফাস্ট হবে? 3x 2y, এটা হচ্ছে 3 একে 3 2, তাহলে 1 আসে, 1 যদি আমি এই পাশে নিয়ে আসি 3x প্লাস 2y -1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, শর্টকাট নাম্বার 10। মাঝে মাঝে আমাদেরকে বলে একটা ছেদ বিন্দু দিয়ে যাবে, দুইটা সরলরেখা দেওয়া থাকে, সেটা ছেদ বিন্দু দিয়ে যাবে এবং বলে দেয় যে এক্স অক্ষের সমান্তরাল হবে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো যদি সেই অক্ষে, যেই অক্ষের সমান্তরাল বলবে সেই চলক বাদ দিয়ে দিবা। তার মানে যদি বলে যে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স বাদ দিয়ে দিবা ওই দুইটা সমীকরণ থেকে, মানে ওই দুইটা রেখা থেকে। আর যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল হবে তাহলে ওয়াই বাদ দিয়ে দিবা। ঠিক আছে, যেমন এটা দেখো কি বলছে, বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমি বুঝে গেলাম আমাকে এক্স বাদ দিতে হবে। কই থেকে এক্স বাদ দিব? ওই যে যাদের ছেদ বিন্দু, যেই দুইটা সমীকরণে ছেদ বিন্দু বলছে, যেই দুইটা সমীকরণে ছেদ বিন্দু দিয়ে যাবে ওই দুইটা সমীকরণ থেকে আমি এক্স চলক বাদ দিয়ে দিব। তাহলে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমি এক্স চলক বাদ দিয়ে দিব। তাহলে এক্স চলক বাদ দেওয়ার জন্য দেখো এখানে এক্স এর সহগ কত? 2, এখানে এক্স এর সহগ কত? 3, এই 3 দিয়ে উপরেরটাকে গুণ দিব, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এই 2 দিয়ে নিচেরটাকে গুণ দিব। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমাদের এই এক্স এক্স বাদ হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার ওয়াই এর হিসাবে আসো, 3 3 -9, 3 দুগুণে -6, -9 -6 -15। ওকে, 3 4 12, তোমরা গুণ দিয়ে পাশেও লিখতে পারো যদি তোমাদের ইজি হয়। 3 4 12 আর 5 দুগুণে 10, 12 আর 10 হচ্ছে 22। এবার তুমি যদি মাইনাস দিয়ে গুণ দাও তাহলে 15y -22 = 0, শেষ, ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, আবার বলি, যেই অক্ষের সমান্তরাল সেই চলক বাদ দিয়ে দিব। কই থেকে বাদ দিব? যেই দুইটা রেখা ছেদ বিন্দু দিয়ে যাবে বলছে ওই দুইটা রেখা থেকে বাদ দিয়ে দিব। যেমন এখানে বলছে কি দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে আমরা কি করব, এই দুইটা থেকে ওয়াই অক্ষের ওয়াই চলকটা বাদ দিয়ে দিব। তাহলে এই দুই জায়গা থেকে এখন ওয়াই কে বাদ দিতে হলে কি করা লাগে দেখো তো,
ভাইয়া এটা তো খুবই ইজি, যোগ করে দিলেই বাদ হয়ে যায়। এই দেখো যোগ করে দিলেই বাদ হয়ে যায়, 3y বাদ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 5x, আর এটা যোগ করলে হবে -1। শেষ। দেখছো কত সহজ। ঠিক আছে, সো দুইটা রেখা ছেদবিন্দু এবং অক্ষের সমান্তরাল। ভাইয়া কিন্তু টাইটেল গুলো ওইভাবেই দিছি, তো টাইটেল গুলো মনে রাখলে তোমার শর্টকাটটা মনে থাকবে, যে ছেদবিন্দুগামী বলবে এবং অক্ষের সমান্তরাল বলবে। ঠিক আছে, নেক্সট, প্রতিবিম্ব যদি বের করতে বলে, প্রতিবিম্ব যদি বের করতে বলে সরলরেখাতে, তাহলে আমরা যেটা করব, কোন অক্ষের সাপেক্ষে বের করতে বলছে সেটা বিপরীতটা চেঞ্জ করে দিব। তার মানে আমাকে যদি কখনো বলে যে ভাইয়া এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করো, তখন আমরা সমীকরণে ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিব। আবার আমাকে যদি বলে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করো, তাহলে আমরা সমীকরণে এক্স এর চিহ্ন চেঞ্জ করে দিব। আর যদি বলে যে না মাঝখান দিয়ে যায়, এক্স ইকুয়ালস টু ওয়াই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করো, তাহলে কি করব, এই দুইটা জায়গা চেঞ্জ করে দিব। আমি সমীকরণে এক্স এর জায়গায় ওয়াই লিখে ফেলবো, সমীকরণে ওয়াই এর জায়গায় এক্স লিখে ফেলবো, আর কিচ্ছু চেঞ্জ করব না। ঠিক আছে, খুবই সহজ। যদি অক্ষের সাপেক্ষে তোমার কি বের করতে বলে, প্রতিবিম্ব বের করতে বলে, প্রশ্নগুলো কিভাবে থাকবে, যে এইভাবে থাকবে। একটা সমীকরণ দিবে, দিয়ে বলবে যে এইটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করো, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করো, y ইকুয়ালস টু এক্স, এই অক্ষের এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করো। তাহলে যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করতে বলবে, আমি কিচ্ছু না, সমীকরণটা যা আছে তাই লিখবো, খালি ওয়াই এর সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, উল্টাটা, এক্স অক্ষ বললে ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিব, ওয়াই অক্ষ বললে এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিব, এক্স এর সামনে চিহ্নটা চেঞ্জ করে দিব। আর y ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে বললে এক্স ওয়াই এর জায়গা চেঞ্জ করে দিব। তাহলে 3x এর জায়গায় y আসবে, 4y এর জায়গায় x বসবে। এই যে শেষ। দেখছো কত সহজ, এক্স ওয়াই এর জায়গাটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, যদি প্রতিবিম্ব এগুলো বের করতে বলে। নেক্সট, আমাদের যদি সমান্তরাল মানে একটা রেখা সাপেক্ষে অন্য একটা রেখার প্রতিবিম্ব বের করতে বলছে, কিন্তু রেখা দুইটা আবার সমান্তরাল, তাহলে আমরা যেটা করব, ধ্রুবকগুলা যেভাবে পরিবর্তিত হচ্ছে সেভাবেই আমরা পরিবর্তন ঘটায় ফেলবো। ঠিক আছে, যেমন আমার এই প্রশ্নটা একটু দেখো, আমি প্রশ্নটা একটু আঁকি তাইলে বুঝে যাবা। আমাকে একটা রেখা বলছে, এই একটা রেখা বলছে, এই রেখার সমান্তরাল একটা রেখা বলে দিছে, এই রেখার সমান্তরাল একটা রেখা বলছে, এবং এইটা একটা প্রতিবিম্ব বের করতে হবে। ওকে, এটা একটা প্রতিবিম্ব বের করতে হবে। এখন আমি যদি রেখাগুলো সমীকরণ দেখি, ওকে, যার সাপেক্ষে বলবে সে মাঝখানে থাকে, তাহলে 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। কার প্রতিবিম্ব বের করতে বলছে, 3x প্লাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0, এটা প্রতিবিম্ব বের করতে বলছে। তাহলে এইটা হবে আমাদের প্রতিবিম্ব, কারণ আমরা জানি প্রতিবিম্বটা উল্টা পাশে হয়। এখন আমি দেখব যে সমান্তরাল রেখা, যেহেতু এই সমান্তরাল রেখাতে কনস্ট্যান্ট কিভাবে পরিবর্তন হচ্ছে, আমি খালি সেটা দেখব, সেটা দেখে আমি এখানেও কনস্ট্যান্ট সেম ভাবে পরিবর্তন ঘটায় ফেলবো, কারণ এটা সমান্তরাল। সো আমরা জানি সমান্তরাল হলে এক্স আর ওয়াই চেঞ্জ হবে না, 3x প্লাস 4y 3x প্লাস 4y, এটাও হবে 3x প্লাস 4y। এখন আমি কনস্ট্যান্ট দেখব, ভাইয়া +3 থেকে +7 হইছে, তার মানে এখানে 4 বৃদ্ধি পাইছে, তাহলে আমার এখানেও 4 বৃদ্ধি পাবে, তাহলে সাথে সাথে 4 যোগ করলে 11। শেষ হয়ে গেছে। 3x প্লাস 4y প্লাস 11, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। কনস্ট্যান্ট যেভাবে বৃদ্ধি পাবে আমিও সেভাবে এটা বাড়ায় দিব। ওকে, নেক্সট, বৃত্ত। তো 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণে মনে রাখো, যদি কখনো 3টা বিন্দুর মধ্যে যে কোনো 2টা বিন্দুর ভুজকোটি মিলে যায়, ধরো এমন আছে যে এ বি, আবার এখানে আছে যে ধরো 0b, আবার এখানে আছে যে ধরো A0, এরকম সাপোজ এরকম আছে, তাহলে তুমি দেখলা যে ভাইয়া
এই যে এই বিন্দুর কোটির সাথে এই বিন্দুর কোটি মিলে গেছে, আবার এই বিন্দুর ভুজের সাথে এই বিন্দুর ভুজ মিলে গেছে। তার মানে তিনটা বিন্দুর মধ্যে দুইটার কোটি মিলে যায়, দুইটার ভুজ মিলে যায়। তাহলে যেই বিন্দুটার ভুজ কোটি দুইটাই মিলে গেছে, এই দেখো এখানেও এও মিলছে বিও মিলছে, ওই বিন্দুটা বাদ দিয়ে ফেলবা। ওই বিন্দুটা বাদ দিয়ে বাকি দুইটা বিন্দুকে তুমি ব্যাসের প্রান্ত বিন্দু ধরবা, ব্যাসের প্রান্ত বিন্দু ধরবা, ধরে সূত্র বসায় দিবা x মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, এই সূত্রে বসায় দিবা। বসায় দিলে তুমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবা, যেমন এইটা। তো দেখো তিনটা বিন্দুর মধ্যে আমি যদি এখন দেখি, আমি দেখবো যে ভাইয়া এই জিরোর সাথে জিরো মিলছে, আবার এই জিরোর সাথে এই জিরো মিলছে, তাহলে এই এ বিন্দুটা দুইটাই মিলছে, তাহলে এ বিন্দু বাদ। তার মানে বি আর সি বিন্দু দিয়ে আমার সমীকরণ চলে আসবে এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে যে জিরো, এক্স মাইনাস এক্স টু মানে হচ্ছে 4 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 3, ওয়াই মাইনাস ওয়াই টু হচ্ছে 0 ইকুয়ালস টু 0। শেষ, গুণ দিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3y ইকুয়ালস টু 0। শেষ, দেখছো খুবই ইজি। এখানেও দেখো কি বলছে, তিনটা বিন্দু দিচ্ছে, আমি দেখলাম এই যে 3-এর সাথে 3 মিলছে, আমি দেখলাম 5-এর সাথে 5 মিলছে, তাহলে এই বিন্দুটা দুইটা মিলছে, তাহলে এই বিন্দুটা বাদ। তাহলে বাকি দুইটা বিন্দু হবে আমার ব্যাস, তাহলে আমার ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে বি এবং সি। এখন আমাকে কিন্তু সমীকরণ বের করতে বলে না, আমাকে বলছে বৃত্তটা কেন্দ্র। এখন আমরা জানি বৃত্তের কেন্দ্র কি হবে, ব্যাসের মধ্যবিন্দু, তাহলে এই দুইটার মধ্যবিন্দুই হবে কেন্দ্র। শেষ, আমরা জানি দুই পাশে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, যদি বৃত্তের কোনো জ্যা এর মধ্যবিন্দু জানা থাকে, কোন জ্যা এর মধ্যবিন্দু, বৃত্তের সমীকরণটা প্রশ্নে দিয়ে দিবে, জ্যা এর মধ্যবিন্দুটা দিয়ে দিবে, মধ্যবিন্দু দিয়ে দিবে। তাহলে সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু এস ওয়ান। টি হচ্ছে স্পর্শকের সমীকরণ, ওই যে এক্স স্কোয়ার থাকলে এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার থাকলে ওয়াই ওয়াই ওয়ান, এক্স 2x এর পরিবর্তে হবে এক্স প্লাস এক্স ওয়ান, 2y এর পরিবর্তে হবে ওয়াই প্লাস ওয়াই ওয়ান, কনস্ট্যান্ট থাকলে চেঞ্জ হবে না। এটা হচ্ছে টি। আর এস ওয়ান কি, এস ওয়ান হচ্ছে তোমার এই সমীকরণে, বৃত্তের সমীকরণে বিন্দুটা বসায় দিলে যা আসবে সেটা হচ্ছে এস ওয়ান। যেমন এই যে বিখ্যাত একটা অঙ্ক, আমাদের একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ফার্স্টেই বৃত্তের সমীকরণে এক পাশে তোমার 0 বানাইতে হবে, তাহলে -64। আমি দেখলাম আমাকে জ্যা এর মধ্যবিন্দু দিয়ে দিছে, জ্যা এর মধ্যবিন্দু দিয়ে দিছে, তখন আমরা সূত্র বসায় দিব। সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু এস ওয়ান, টি ইজ ইকুয়াল টু এস ওয়ান। টি কি, টি হচ্ছে এক্স স্কোয়ার জায়গায় বসবে এক্স এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে এই যে বিন্দুর ভুজ, ওয়াই ওয়ান হচ্ছে বিন্দুর কোটি, ওয়াই স্কোয়ার জায়গায় বসবে ওয়াই ওয়াই ওয়ান, কনস্ট্যান্ট চেঞ্জ হবে না। আচ্ছা এস ওয়ান কি, এস ওয়ান হচ্ছে বিন্দুটা সরাসরি বসায় দিব, এক্স এর জায়গায় বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বিন্দুর কোটি। ঠিক আছে, তো আমরা দেখলাম -64 চলে যায় এবং আমাদের অ্যান্সার হচ্ছে 3x প্লাস 4y, 3 3 9, 4 4 16 হচ্ছে 25, এই পাশে নিয়ে আসলে হবে -25। এই হচ্ছে অ্যান্সার। দেখছো কত সহজ, t ইকুয়ালস টু s1। বিন্যাস সমাবেশে মনে রাখো, দুইটা সমাবেশ যদি পরস্পর সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো পূরক সমাবেশ। এই পূরক সমাবেশের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, শর্টকাট না, এটা আসলে একটা সূত্রই হয়ে গেছে। সেটা হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে n, এটা হবে নিচের দুইটা যোগফলের সমান। তাহলে উপরের সংখ্যাটা হবে নিচের দুইটা যোগফলের সমান, উপরের সংখ্যাটা হবে নিচের দুইটা যোগফলের সমান। তাহলে এখানে দেখো NC10 NC6, তাহলে n এর মান হবে 10 প্লাস 6, তার মানে 16। শেষ, ঠিক আছে, 10 প্লাস 6 16। সবগুলা কম্বিনেশন যোগ করলে এটা 2 টু দি পাওয়ার n এর সমান হয়। এটা একটা দ্বিপদী ধারা থেকেই আমাদের এটা আসছে। ঠিক আছে, সবগুলা কম্বিনেশন যোগ করলে 2 টু দি পাওয়ার n হয়। যেমন এখানে বলছে যে 8C0 থেকে 8C8 সবগুলা যোগ করলে আমাদের হবে কত বলো, 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 যত আসবে সেটাই আমাদের অ্যান্সার, 256। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 8।
ওকে, ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেকগুলো শর্টকাট আছে। যদি আমাদের কখনো ঘড়ি কাটা মিনিটে কাটা বের করতে বলে, এটা মধ্যবর্তী কোণ বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে 68। ঘড়ি কাটাতে ঘন্টায় কাটাতে যত বাজে সেটা দিয়ে দিবা, -11m, m মানে মিনিটে কাটা যত বাজে সেটা দিয়ে দিবা, ডিভাইডেড বাই 2। তার মানে 68 - 11m/2, 60 আর 11, 60 এবং 11, ঠিক আছে। ঢাকা বোর্ডের প্রশ্ন বলছে 8টা 15 মিনিটে ঘড়ির কাঁটা মিনিটে কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে 60-র সাথে হবে h হচ্ছে 8, মিনিট হলো 15। ওকে, -11m, m মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 2। এটা নেগেটিভ হবে না, তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি, ঠিক আছে। এই যে সূত্রটা দেখো, ঠিক আছে, এই মান বসায় দিবা। h মানে হচ্ছে ঘন্টায় কত বাজে, মিনিটে কত বাজে, 11 × 15 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 157.5। তুমি যদি এই অ্যাঙ্গেলটা খুঁজে না পাও, তুমি যেটা আসছে, তাহলে তুমি যেটা করবা 360 থেকে বাদ দিয়ে দিবা। তাহলে এইটা কিন্তু একটা অ্যান্সার, আর একটা অ্যান্সার হওয়া পসিবল হচ্ছে 360 থেকে যেটা পাবা সেটা বাদ দিয়ে দিবা। তাহলে সেটাও কিন্তু মাঝে মাঝে আসতে পারে, ঠিক আছে। 360 থেকে বাদ দিলে যেটা, সেটাও কিন্তু মাঝে মাঝে অপশনে দেওয়া থাকে, কারণ আমরা জানি পুরোটা 360 হবে। হ্যাঁ, ওকে, সংযুক্ত কোণে ত্রিকোণমিতির অনুপাত। মাঝে মাঝে আমাদের ধারা সংক্রান্ত অঙ্ক দিয়ে দিবে। ধারা সংক্রান্ত অঙ্ক দিলে তুমি দেখবা যে পদ সংখ্যা কত দেওয়া আছে। আমার পদ সংখ্যা যদি জোড় হয়, n এর মান যদি জোড় হয়, পদ সংখ্যা জোড় হইলে খুবই ইজি, সমষ্টি হবে n/2, সমষ্টি হবে n/2। আমার যদি পদ সংখ্যা n বিজোড় হয়, তাহলে একটু একটু কঠিন, কিন্তু বেশি কঠিন না। সেক্ষেত্রে সমষ্টি হবে n-1/2। এইটার সাথে আমি হয় মধ্যপদ যোগ করব অথবা শেষ পদ যোগ করব, যেইটার ভ্যালু তোমার জানা থাকবে। তুমি মধ্যপদ যোগ করতে পারো অথবা শেষ পদ যোগ করতে পারো, যেটার ভ্যালু তোমার জানা থাকবে। তো মনে রাখো, বিজোড় হইলে n-1/2, তার সাথে মধ্যপদ বা শেষ পদ যোগ করতে হয়। জোড় হইলে শুধুমাত্র n/2। ওকে, যেমন এখানে দেখো 10 থেকে 90, তাহলে n এর মান বাইক করারও যদি একটা সূত্র আছে, সেটা আমরা জানি। n এর মান বাইক করার সূত্র হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কত করে বাড়ছে, পার্থক্য +1। এটা হচ্ছে n এর মান বাইক করার সূত্র। তাহলে কত, 80, 9, 9টা পদ আছে। 9 পদ মানে কি, বিজোড়। তাহলে বিজোড় হইলে আমরা জানি n-1/2। এখন দেখো, শেষ পদের মান কি তুমি জানো? হ্যাঁ ভাই, জানি। sin² 90 মান আমি জানি। তাহলে এটা হচ্ছে কত, মানে 4, sin 90 মান হচ্ছে 1। তাহলে 4-এর সাথে 1 যোগ করলে 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, শেষ, ঠিক আছে। সো এখানেও দেখো, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, কতগুলা পদ আছে সেটা বাইক করব কিভাবে, সেটা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, +1। শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই কত করে বাড়ছে, 87 - 3 ডিভাইডেড বাই 3 +1, 29টা। তাহলে আমাদের কি হবে, এটা বিজোড়। বিজোড় মানে কি, 1 বিয়োগ করে 2 ইয়ে করব। এখন শেষ পদ আর মধ্য পদের মাঝখানে কোনটায় ভ্যালু জানো? আমি দেখতে পাচ্ছি ভাই, আমি শেষ পদের ভ্যালু জানি না, শেষ পদের ভ্যালু আমি জানি না। তাহলে শেষ পদ হচ্ছে cos² 87, এটা পদ আমি জানি না। এখন আমি দেখবো যে মধ্যপদ আমি জানি কিনা। ওকে ভাই, মধ্যপদ বাইক করে কেমনে? মধ্যপদ বাইক করা তো খুবই ইজি। দুই পাশের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। দুই পাশের দুইটা মানে হচ্ছে 87 আর প্রথমটা 3, 87 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যপদ যেমনে বাইক করে, ঠিক আছে, মধ্যপদ যেমনে বা মধ্যবিন্দু যেমনে বাইক করে, দুই পাশের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 87 আর 3 যোগ করলে 90, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 45। হ্যাঁ ভাইয়া, আমি cos² 45 এর মান জানি। তো তুমি যেইটার মান জানো সেইটা বসায় দিবা। তাহলে আমি যে cos² 45 বসায় দিব। তাহলে এটা আসতেছে 14, cos² 45 হলো 1/√2 হোল স্কয়ার করলে হাফ, মানে 14.5। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে বাবা। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। সাইন থিটা কস থিটা যদি যোগ আকারে থাকে, দুইটা অ্যাঙ্গেল সেম থাকতে হবে, তখন আমাদের অ্যান্সার হবে √2 cos 45 - থিটা। এটাই ডাইরেক্ট সূত্র, এটাই ডাইরেক্ট শর্টকাট, √2 cos 45 - থিটা। এখান থেকে প্রচুর অঙ্ক আসে। দেখো, সাইনের সাথে যেই অ্যাঙ্গেল, কজের সাথেও সেম অ্যাঙ্গেল থাকবে,
তখন তুমি ঠাস করে √2 cos 45 মাইনাস এই অ্যাঙ্গেলটা করে ফেলবা, শেষ অ্যান্সার। তাহলে 45 থেকে 18 বাদ গেলে কত থাকে? 20, 25 আর 2 27। তাহলে √2 cos 27, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। চিনবো কিভাবে? সাইনের সাথে যেই অ্যাঙ্গেল কজের সাথেও সেম অ্যাঙ্গেল থাকবে। tan A মাইনাস tan B, দুইটা ট্যান যদি বিয়োগ আকারে থাকে এবং এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হইতে হবে, এটা ইম্পর্টেন্ট। এই যে এই কন্ডিশনগুলো ইম্পর্টেন্ট, যেটা আমি শুরুতে বলছি, এই কন্ডিশনগুলো যদি না মেনে চলে তুমি কিন্তু ঠাস করে শর্টকাট বসাইতে পারবা না। শর্টকাট বসাইতে হলেও কন্ডিশনগুলো মেনে চলতে হবে। তাহলে এই দুইটা কোণের যোগফল 90 হবে, তখন আমাদের অ্যান্সার হবে 2 tan A minus B, 2 tan A minus B। ঠিক আছে? তার মানে যদি এমন হয় যে ধরো tan, অ্যান্সার দেওয়া আছে অবশ্যই এখানে, যেমন এই যে দেখো 65 আর 25 দুইটা যোগ করলে 90 আসে না? হ্যাঁ, দুইটা যোগ করলে 90 আসে। তাহলে অ্যান্সার হবে 2 tan এই দুইটার বিয়োগফল। তার মানে যোগফল 90 আসলে বিয়োগফল অ্যান্সার 2 tan বিয়োগফল 40। ঠিক আছে? 2 tan বিয়োগফল সিলেট বোর্ডের প্রশ্ন ছিল। 2 tan বিয়োগফল, যোগফল 90 হলে বিয়োগফল। এখন এখানে দেখো 70, তাহলে আমরা বাইক করব কেমনে? আমি জানি দুইটা অ্যাঙ্গেলের যোগফল 90 হইতে হবে। তাহলে একটা যদি 70 হয় আরেকটা কত হইতে হবে বলো তো? আরেকটা হইতে হবে 20। কেন? কারণ দুইটার যোগফল 90। ওকে, সো 70 এর সাথে 20 90। তাহলে এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 tan এই দুইটার বিয়োগফল। ওকে, এখন এই -20 কে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলেই আমাদের এই অঙ্কটা চলে আসে। তাহলে -20 ওই পাশে গেলে +20 আর 70 থেকে 20 গেলে 50। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? যোগফল তো 90 হইতে হবে, ওইখান থেকে বুঝে গেলাম যে এটা 70 হলে এটা 20 হবে, আর এখানে 70 - 20 হবে 50। ওকে, এটা খুবই স্পেশাল একটা অঙ্ক। কজের সাথে যদি হাফ এক্স প্লাস 1/x হয়, তখন কজে এখানে থিটা এখানে যে সহগ থাকবে সেটাই পাওয়া হিসেবে চলে আসবে। থিটার সাথে যে সহগ থাকবে সেটাই পাওয়া হিসেবে চলে আসবে। থিটার সাথে যে সহগ থাকবে সেটাই পাওয়া হিসেবে চলে আসবে। যেমন cos থিটা হচ্ছে হাফ এক্স প্লাস 1/x। এখন দেখো থিটার সাথে কত আছে? 4। তাহলে এটা অ্যান্সার কত হবে? হাফ এক্স টু দি পাওয়ার 4 1/x টু দি পাওয়ার 4। শেষ। বুঝতে পারছো? এই যে হাফ থাকবে এক্স এর জায়গায় পাওয়ার হিসেবে ওই সহগটা চলে আসবে। এখানে থিটার সাথে সহগ আছে 4, তাহলে এক্স এর পাওয়ার হিসেবে 4 চলে আসবে। শেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এটা মাঝে মাঝে বের করতে বলে যে a sin থিটা b cos থিটা, a sin থিটা b cos থিটা, মানে sin থিটা cos থিটা দুটো যোগ দিয়ে দেয়, যোগ দিয়ে বলে যে এটা সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত। তুমি কিচ্ছু না, তুমি দেখবা যে সহগ কত আছে a এবং b, এই সহগ দুইটার বর্গের যোগফলের √, এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা যদি তুমি নেগেটিভ ভ্যালু নাও, এই নেগেটিভ ভ্যালুটা হবে তোমার সর্বনিম্ন মান, আর পজিটিভ ভ্যালুটা হবে তোমার সর্বোচ্চ মান। সহগ দুইটার বর্গের যোগফলের √, তার মানে √a² + b²। সহগ দুইটা স্কয়ার করব, যোগ করব, √, করব, একটা ভ্যালু পাবো। ওইটার নেগেটিভ ভ্যালুটা হবে সর্বনিম্ন মান, পজিটিভ ভ্যালু হবে সর্বোচ্চ মান। যেমন এখানে বলছে ওই থিটার সাথে কি আছে দেখার দরকার নাই, আমি খালি সহগ দেখব। এখানে সাইনের কোনো সহগ নাই, তার মানে 1। এখানে কজের সহগ হচ্ছে -1। তাহলে এই 1² আর -1², এটা √, নিব। তাহলে কত আসে দেখো তো, 1 2, তাহলে √2। এই √2টা নেগেটিভ √2 হবে আমাদের সর্বনিম্ন মান, পজিটিভ √2 হবে সর্বোচ্চ মান। যেহেতু সর্বনিম্ন মান চাইছে তাহলে নেগেটিভ √2। ঠিক আছে, সর্বনিম্ন হচ্ছে নেগেটিভ √2। উপরে নিচে যদি সাইন কস থাকে, একটা সাইন থাকতে হবে, একটা কস থাকতে হবে। ঠিক আছে, প্রথমটা কস থাকতে হবে, পরেরটা সাইন থাকতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল গুলো সব সেম, দেখো এ এ এ এ সব অ্যাঙ্গেল সেম। তখন মনে রাখো tan 45 এর সাথে ওই অ্যাঙ্গেলটা যোগ হবে। উপরে যোগ থাকলে এখানে যোগ চিহ্ন, উপরে বিয়োগ থাকলে এখানে বিয়োগ চিহ্ন। ওকে, চেনার উপায়টা আমি আবার বলি। প্রথমে থাকবে কস, পরে থাকবে সাইন। প্রথমে কস, পরে সাইন। অ্যান্সার হবে tan 45 + a অথবা 45 - a।
উপরে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসবে। ওকে, যেমন এইটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সেই অঙ্ক। কিভাবে কিভাবে বুঝলেন ভাইয়া? কারণ আমি যদি এখন ভেঙে দিই, খেয়াল করো, আমি tan26 কে ভেঙে দিলে আমাদের এখানে কি আসবে? sin26/cos26। tan26 কে ভেঙে দিলে sin26/cos26। ওকে, আমি যদি cos26 দিয়ে সবাইকে গুণ দিই, তাহলে cos26 sin26 cos26 মাইনাস sin26। এই দেখো প্যাটার্ন মিলছে কিনা, প্রথমে cos পরে sin, সব জায়গায় অ্যাঙ্গেল সেম। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে tan 45 এবং অ্যাঙ্গেল উপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন, তাহলে যোগ হয়ে যাবে। উপরে প্লাস চিহ্ন হলে যোগ হবে 71, tan 71। শেষ। tan 71 cot 19। ঠিক আছে, ওকে। এটা একটা স্পেশাল অঙ্ক। অবশ্য আজকে সবকিছু স্পেশাল, আমরা সব স্পেশাল গুলোই দেখতেছি, ঠিক আছে। স্পেশাল অঙ্ক দেখো, আমাদের যদি তিনটা ফরম্যাট থাকে, একটা হচ্ছে tan a, এখানে সেই অ্যাঙ্গেলটাই তোমার 60 ডিগ্রি থেকে মাইনাস হবে, এখানে সেই অ্যাঙ্গেলটাই আবার 60 ডিগ্রির সাথে প্লাস হবে, তাহলে এটা অ্যান্সার হবে tan 3a। ঠিক আছে, tan a একবার a 60 থেকে মাইনাস, একবার a 60 থেকে প্লাস, tan 3a। যেমন এখানে দেখো 20, এখানে কত আছে? 40, 40 মানে কত? 60 থেকে বিয়োগ। আবার এখানে আছে কত? দেখো 80, 80 মানে কত? 60 সাথে যোগ। এই দেখছো মিলছে কিনা, প্যাটার্ন মিলছে কিনা? tan 20, tan 40, tan 80। তো tan 20, এই 20টা একবার 60 থেকে বিয়োগ করলে 40 হয়, 60 সাথে যোগ করলে 80 হয়। ঠিক আছে, তখন অ্যান্সার হবে কত? tan 3a, a মানে হচ্ছে 20, তাহলে অ্যান্সার হচ্ছে tan 60 ডিগ্রি। আর tan 60 অ্যান্সার কত? √3। ঠিক আছে, দেখছো কত সহজ। এখানে যা থাকবে, এখানে একবার বিয়োগ হবে, একবার যোগ হবে, তখন এটা 3 গুণ হবে। এই যে প্রথমটা tan 3 × 20, tan 3a। ওকে, এই প্যাটার্নটা আমরা অনেকেই পরিচিত। মনে রাখো, যখন আমাদের এই প্যাটার্ন থাকবে, তোমার অবশ্যই সামনে 2 থাকতে হবে, উপরে পাই থাকতে হবে। সামনে 2 থাকতে হবে, উপরে পাই থাকতে হবে, এটা মাস্ট। 2 না থাকলে হাফ দিয়ে 2 নিয়ে আসবা, পাই না থাকলে π/180 দিয়ে গুণ দিয়ে ফেলবা। এখন এরপর তুমি দেখবা নিচে যে সংখ্যাটা আছে সেখানে 2a পাওয়ার কত আছে? 2a পাওয়ার যত থাকবে, ভিতরে √2 একটা কম হবে, √2 একটা কম হবে। তার মানে এখানে 2 এর পাওয়ার যদি 3 হয়, তাহলে ভিতরে √2 হবে 2টা। 2 এর পাওয়ার যদি 5 হয়, তাহলে √2 হবে 4টা, একটা কম হবে। যখন কজ হবে তখন অল পজিটিভ, কিন্তু যখন এটা সাইন হবে তখন প্রথমটা নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। প্রথমটা নেগেটিভ, বাকিগুলো সব পজিটিভ, বাকি নিয়ম সেম। এখন এই 2 এর সাথে যদি একটা এক্সট্রা 3 থাকে, তাহলে প্রথম নিয়মটা সেম, লাস্টে শুধুমাত্র একটা √3 যোগ হবে। যদি একটা 2 এর সাথে এক্সট্রা 3 থাকে, তাহলে লাস্টে একটা √3 যোগ হবে। এই 2 এর সাথে যে 3 আছে, তাহলে লাস্টে একটা √3 যোগ হবে, বাকি নিয়মটা সেম। ওকে, দেখা অঙ্ক দেখাই, অঙ্ক দেখাই। এখানে ফার্স্টে বলেন 2 আছে কিনা? না ভাইয়া 2 নাই, তাহলে হাফ দিয়ে ফেলবো। পাই আছে কিনা? হ্যাঁ ভাইয়া পাই আছে। 2 এর পাওয়ার কত? 5। 5 মানে কি? 5 মানে হলো একটা কম হবে, তাহলে ভিতরে √2 লিখবো 4টা। কয়টা লিখবো? 4টা লিখবো। এই যে 4টা লিখে ফেললাম। 2 এর পাওয়ার আছে 5, তাহলে √2 লিখবো 4টা। সাইন হইলে প্রথমটা নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। শেষ অ্যান্সার। প্রথমটা নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। প্রথমটা নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। ঠিক আছে, ওকে। এখন এই যে ফার্স্টে এটা রুট ওভার করো, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন ছিল, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন। 4 কে রুট ওভার করলে 2, সাইন স্কয়ার কে রুট ওভার করলে শুধু সাইন। পাই থাকলো, 24 থাকলো, 24 কে লেখা যায় কত? 3 আর 8, 3 8 24। আবার 8 কে লেখা যায় 3 × 2 কিউব, 3 × 2 কিউব। ওকে, ফার্স্টে দেখো 2 কিউব মানে কত? 8, 3 8 24, মিলছে। ওকে, 2 কিউব, এখানে পাওয়ার আছে 3, 3 মানে হচ্ছে √2 হবে 2টা, √2 হবে 2টা। একটা 3 আছে, 3 থাকলে লাস্টে একটা √3 হবে, লাস্টে একটা √3 হবে।
ঠিক আছে? ওকে, এটা সাইন আছে, সাইন হলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস। এই যে অ্যান্সার শেষ। হ্যাঁ, সবগুলোই উল্টোবার শেষ পর্যন্ত যাবে, সবগুলোই উল্টোবার শেষ পর্যন্ত যাবে। আবার বলি, ফার্স্টে 2 এর পাওয়ার দেখবা, 2 এর পাওয়ার যা হবে √2 একটা কম হবে, আর 3 থাকলে লাস্টে একটা √3 হয়ে যাবে। সাইন হইলে প্রথমটা মাইনাস, বাকি সব প্লাস। কজ হইলে সবগুলা পজিটিভ। ওকে, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 45 হয়, দুইটা অ্যাঙ্গেলের যোগফল যদি 45 হয়, তাহলে tan A প্লাস tan B প্লাস tan A tan B এটা ভ্যালু হবে 1। ওকে, এখানে আরেকটা সূত্র আছে, সেটাও লিখে ফেলো। tan A মাইনাস tan B মাইনাস tan A tan B এটার ভ্যালু 1 হবে কখন? যখন দুইটার বিয়োগফল হবে 45। তার মানে যোগফল 45 হলে সবগুলা যোগ চিহ্ন, আর বিয়োগফল 45 হলে সবগুলা বিয়োগ চিহ্ন থাকতে হবে। ঠিক আছে? যেমন এইটা কি বলছে, ও এটা তো ডাইরেক্ট জিজ্ঞেস করছে, এটা তো ফালতু অঙ্ক। সূত্রটা দিয়ে বলছে যে a প্লাস b কত হইতে হবে? 45 π/4। a প্লাস b হইতে হবে π/4, সূত্রটা দিয়ে বলছে। ঠিক আছে? ওকে, ফাংশন আর ফাংশনের লেখচিত্র এখানে শর্টকাট আছে আমাদের এটা। যদি কখনো ভগ্নাংশ থেকে ইনভার্স ফাংশন বের করতে বলে, ওকে ইনভার্স ফাংশন বের করতে যদি বলে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিচে এখানে মাইনাস থাকতে হবে। এটা ইম্পর্টেন্ট জিনিস, আমার নিচে এখানে মাইনাস থাকতে হবে, এটা মাস্ট। এখানে মাইনাস থাকতে হবে, মাইনাস মাস্ট। ঠিক আছে? নিচে কনস্ট্যান্টের সামনে, এক্স এর সামনে না, কনস্ট্যান্টের সামনে মাইনাস থাকতে হবে। তাহলে কনস্ট্যান্টের সামনে মাইনাস থাকলে দেখো তো এফএক্স কি হয়ে যায়? এফএক্স হবে ax প্লাস b, এখানে হবে cx মাইনাস মাইনাস ডি। এরপর তুমি কি করবা? তুমি উপর থেকে এক্স এর সহগ আর নিচ থেকে এই কনস্ট্যান্ট, এই দুইটাকে জায়গা পরিবর্তন করে দিবা, শেষ, তোমার অ্যান্সার হয়ে যাবে। এই যে জায়গা পরিবর্তন করে দিছি, অ্যান্সার হয়ে গেছে। দেখো এই যে নিচে cx মাইনাস ডি এর জায়গায় a চলে আসছে, আর x এর সাথে মাইনাস ডি চলে আসছে, তাহলে b মাইনাস ডিএক্স। এই যে b মাইনাস ডিএক্স। সো আবার বলি, নিচে মাইনাস থাকতে হবে মাস্ট, তখন নিচে কনস্ট্যান্ট আর উপরে x এর সহগ, এই দুইটাকে জায়গা চেঞ্জ করে দিবা। ওকে ভাই, নিচে কি মাইনাস আছে? হ্যাঁ মাইনাস আছে, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট আর এখান থেকে এক্স এর সহগ, এই দুইটাকে জায়গা চেঞ্জ করে দিব। তাহলে 1 চলে যাবে এক্স এর সাথে, বাকি কোনো কিছুতে হাত দিব না, আর 3 চলে আসবে 1 এর জায়গায়, শেষ। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। তাহলে 1 দিয়ে গুণ করলে x প্লাস 2 x মাইনাস 3, x প্লাস 2 x মাইনাস 3, অ্যান্সার শেষ। কনস্ট্যান্ট চলে যাবে উপরে এক্স এর সাথে, আর এক্স এর সহগ চলে আসবে নিচে কনস্ট্যান্টের জায়গায়। ওকে, ডিফারেন্সিয়েশনে যদি লিমিট ইনফিনিটি হয়, লিমিট যদি ইনফিনিটি হয়, তাহলে আমরা যেটা করব, আমরা পুরা জিনিসটাতে দেখব যে সর্বোচ্চ যে পাওয়ার সেটা লবের সহগ কত ডিভাইডেড বাই হরের সহগ কত। হাইয়েস্ট পাওয়ারের লবের সহগ ডিভাইড বাই হরের সহগ হবে অ্যান্সার। যেমন দেখো এখানে লিমিট ইনফিনিটি দেওয়া আছে, আমি দেখব পুরা সিস্টেমে হাইয়েস্ট পাওয়ার কে? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স স্কয়ার। তাহলে এই এক্স স্কয়ারের লবের সহগ কত, মানে উপরের সহগ কত? এক্স স্কয়ার উপরের সহগ হচ্ছে 2, আর নিচে সহগ কত? 3, তাহলে অ্যান্সার হচ্ছে 2/3, শেষ। অনেকে এটা জানতো তোমরা, ইজি এটা, 2/3। তাহলে এক্স স্কয়ার সহগ হচ্ছে 2/3। ওকে, যদি এই প্যাটার্নটা দেখতে পাও যেখানে এক্স নিজেই পাওয়ারে আছে, হ্যাঁ লিমিট ইনফিনিটি কিন্তু এক্স নিজেই পাওয়ারে আছে, তাহলে এই যে এই এক্স এর যে সহগের অনুপাত সেটাই হবে তোমার অ্যান্সার। এ এক্স এর সহগের অনুপাত এটাই হবে তোমার অ্যান্সার। সাধারণত 1 হয় এটা, এ এক্স এর যে সহগের অনুপাত, মানে যে প্রথমটা, এই প্রথমটা সহগের অনুপাত, এই দুইটা সহগের অনুপাতই হবে অ্যান্সার। যেমন এখানে দেখো প্রথমটাকে 3^x, 3^x এর সহগ কত? 1, এখানেও 3^x, এটা সহগ কত? 1, সো 1/1, এটা অ্যান্সার 1 হয় সাধারণত। ঠিক আছে? যদি উপরে নিচে পাওয়ার আলাদা হয়, এই যে x⁴m মাইনাস a⁴m x⁴n মাইনাস a⁴n, দুইটা পাওয়ার আলাদা, তখন আমাদের অ্যান্সার হবে m/n a⁴m মাইনাস n, উপরেরটার পাওয়ার ডিভাইডেড বাই নিচেরটার পাওয়ার ইনটু a⁴, মানে কনস্ট্যান্টের মাথায় দুইটা বিয়োগ হবে m - n। এই যে দেখো এটা পরিচিত,
তাহলে উপরে হচ্ছে x⁴/2 a⁴/3/2, নিচে হচ্ছে দেখো x⁴ মানে কি হাফ, x⁴½ a মানে কি হাফ। ওকে, সো এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে দেখেন, এখানে পাওয়ার কত 3/2 আর নিচে পাওয়ার কত হাফ। এই যে দুইটা পাওয়ার আসবে, এই যে দুইটা পাওয়ার আসবে, উপরেরটার পাওয়ার নিচেরটার পাওয়ার, আর এখানে হবে a⁻m-n। কনস্ট্যান্টের মাথায় পাওয়ার দুইটা বিয়োগ হবে। এখানে কনস্ট্যান্ট কে? কনস্ট্যান্ট হচ্ছে a, তাহলে a⁻³ মাইনাস হাফ। হাফ হাফ কাটা যায়, এখানে থাকে 3, আর এখানে দেখো 2 হলো 3 1 মানে a 3a। 5 এ দিছে কেন? এখানে তো সব 3 দেওয়া, সো 3a হবে। যে কোনো একটা 3a করো, এটা টাইপিং মিস্টেক মনে হয়, এটা 3a হবে। ঠিক আছে, 3a, এটা 3a। ঠিক আছে, এটা 3a হবে। ওকে, এবার এক্সপোনেনশিয়াল ফর্ম দেখো, ভিতরে x থাকবে, পাওয়ারে x থাকবে, তখন খুবই ইজি, খুবই ইজি। এই ভিতরে x এর যে সহগ আর পাওয়ারে যে সহগ, এই সহগ দুইটার গুণফল হবে e এর পাওয়ার। তার মানে e⁻, সহগ দুইটার গুণফল, শেষ। সহগ দ্বয়ের গুণফল, এটা হচ্ছে e এর পাওয়ার হবে, শেষ। এটাই অ্যান্সার, e⁻, সহগ দুইটার গুণফল। ঠিক আছে, এটাই অ্যান্সার, e⁻, সহগ দুইটার গুণফল। ঠিক আছে, যেমন এইটা, এখানে দেখো x এর সহগ কত 8, 7/x, এখানে সহগ কত 7, তাহলে e⁻8 × 7, তাহলে 7×8 = 56, এটাই অ্যান্সার, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম থাকলে। যেমন এখানে দেখো x এর সহগ কত 4, আর এখানে x এর সহগ কত 5, তাহলে e⁻4 × 5 20। না না, x হলো 1/x হিসেবে আছে, 1/x এর যে সহগ মানে সহগটা থাকবে 4, এটা তো 1/4 না, এটা শুধু 4। x হলো 1/x হিসেবে আছে, তো তুমি সহগটা নিবা। ওকে, যদি পাওয়ারে মানে ফাংশনের মাথায় ফাংশন হয় এবং সেটা ডিফারেন্সিয়েশন করতে পারে, মানে u⁻v এর ডিফারেন্সিয়েশন করতে বলে, তাহলে আমরা সূত্রটাকে সহজভাবে মনে রাখতে পারি। সহজভাবে কিভাবে মনে রাখতে পারি? সেটা হচ্ছে যে দেখেন, প্রশ্নে যা থাকবে ফার্স্টে তাই লিখে ফেলবা, প্রশ্নে যা থাকবে ফার্স্টে তাই লিখে ফেলবা u⁻v, এরপর উপরেরটাকে উপরে লিখবা, নিচেরটাকে নিচে লিখবা, উপরেরটাকে উপরে লিখবো, নিচেরটাকে নিচে লিখবো। এরপর নিচ থেকে কাজ শুরু হবে, নিচেরটা ডিফারেন্সিয়েশন করব, নিচেরটাকে লনের ভিতরে দিব, নিচেরটা ডিফারেন্সিয়েশন করব, নিচেরটাকে লনের ভিতরে দিব, লাস্টে উপরেরটা ডিফারেন্সিয়েশন দিয়ে শেষ করব, মাঝখানে প্লাস হবে, লাস্টে উপরেরটা ডিফারেন্সিয়েশন দিয়ে শেষ করব। যেমন আসেন একটা অঙ্ক করি, এখানে যেমন আছে x⁻x², তাহলে নিচে x, উপরে হইলো x², তাহলে আমি বলছি প্রশ্নে যা আছে ফার্স্টে তাই লিখবা, এরপর উপরেরটাকে উপরে লিখবা, নিচেরটাকে নিচে লিখবা। এবার নিচ থেকে কাজ শুরু হবে, নিচেরটা ডিফারেন্সিয়েশন গুণ দিয়ে ফেলবা, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 যোগ, নিচেরটাকে লনের ভিতর লিখে ফেলবো, নিচেরটাকে লনের ভিতর লিখে ফেলবো। এই যে নিচেরটা ডিফারেন্সিয়েশন গুণ হবে, নিচেরটার লন যোগ হবে। ওকে, উপরেরটা ডিফারেন্সিয়েশন দিয়ে শেষ করব, তাহলে এই যে উপরে হচ্ছে x², ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, এই 2x দিয়ে শেষ করব, শেষ। এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে, এবার দেখো হিসাব করে দেখো, যেটা আসে সেটাই অ্যান্সার। ওকে, অসীম গুণোত্তর ফাংশন মানে অসীম ফাংশনে, যে অসীম ফাংশনে যদি অন্তরাজ বের করতে বলে যে √f(x) যোগ √f(x) যোগ √f(x), তাহলে এটা শর্টকাট হচ্ছে এই যে ফাংশনটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন উপরে দিয়ে দিবা, আর নিচে হবে 2y-1, নিচে হবে 2y-1, এটা মনে রাখো, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। যেই ফাংশনটা রিপিট হচ্ছে, যেই ফাংশনটা রিপিট হচ্ছে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন বসবে উপরে, আর নিচে হবে 2y-1, শেষ। যেমন এইটা বলছে যে এইটা হইলে dy/dx কত, আমি দেখলাম কে রিপিট হচ্ছে, ভাইয়া sin x রিপিট হচ্ছে, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কে cos x, আর নিচে হবে 2y-1, শেষ। এটাই অ্যান্সার, এটাই ডিফারেন্সিয়েশন, 2 cos x 2y-1, cos x 2y-1, শেষ। এখানে যেমন দেখো
কে রিপিট হচ্ছে, বরিশাল বোর্ডের প্রশ্ন, রুট এক্স রুট এক্স রুট এক্স, তাহলে এক্স রিপিট হচ্ছে, এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1, আর নিচে কি হবে 2y মাইনাস 1, এটা ফিক্সড, এটা ফিক্সড 2y মাইনাস 1, তাহলে 1/2y মাইনাস 1, শেষ শেষ 1/2y মাইনাস 1। ওকে, যোগজীকরণের ক্ষেত্রে মনে রাখো আমাদের যদি আপার লিমিট লোয়ার লিমিট থাকে এবং রুট ওভার যুক্ত থাকে, আমি একদম সহজ করে বলতেছি, রুট ওভার যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখো সূত্র হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, মানে এই টাইপের অঙ্ক। এই দেখো রুট ওভার, এই দেখো রুট এক্স রুট ট্যান এক্স রুট ট্যান এক্স রুট কট এক্স, এই প্যাটার্নটা মনে রাখো, রুট ট্যান ট্যান থাকলে কট থাকবে, সাইন থাকলে কস থাকবে, সেক থাকলে কোসেক থাকবে, এই প্যাটার্ন। তাহলে এটা অ্যান্সার হবে যে রুট ওভার যুক্ত, এগুলা অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। তাহলে কত আসে দেখো তো, যেটা সেটা অ্যান্সার দাগায় ফেলবা, হ্যাঁ যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার পাবা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই 2। ওকে, ওয়ালিস থিওরিয়াম, এটা হচ্ছে সাইনের পাওয়ার বা কজের পাওয়ার থাকতে হবে এবং তোমার লিমিট থাকতে হবে 0 থেকে π/2, লিমিট থাকতে হবে 0 থেকে π/2, ঠিক আছে। ওকে, এটা খুবই ইন্টারেস্টিং, আমরা নিচ থেকে শুরু করে কমতে কমতে আগাবো, আমরা নিচ থেকে শুরু করব, এরপর উপরে যাব, আবার নিচে নামবো, আবার উপরে যাব, আবার নিচে নামবো, আবার উপরে যাব, এভাবে আগাবো, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না গায়েব হয়ে যায়, ঠিক আছে। আর যদি আমাদের 1-এ গিয়ে শেষ হয়, মানে জোড় সংখ্যা হয়, তাহলে π/2 আসবে, বিজোড় সংখ্যা হইলে π/2 আসবে না। আসেন আমরা দেখে ফেলি, যেমন আমরা চিনে গেলাম 0 থেকে π/2 আছে, কজের পাওয়ার আছে 8, তাহলে আমাদের নিচ থেকে শুরু হবে 8, উপরে 7, 6, 5, 4, 3, 2, 1, লাস্টে π/2। এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করে অ্যান্সার বের করে ফেলো, শেষ, ঠিক আছে, লাস্টে π/2। ওকে, এখানে দেখো বিজোড় 0 থেকে π/2 আছে 7, তাহলে আমরা নিচ থেকে শুরু করি, 7, 6, 5, 4, 3, 2, এখানে যদি আমি 1 দিই তাহলে উপরে কিন্তু 0 দেওয়া লাগে এবং হিসাব অনুযায়ী লাস্টে কিন্তু π/2 দেওয়া লাগে। সো যেহেতু এখানে 0 চলে আসতেছে, তাহলে আমি এখানে আগাবো না এবং এখানে π/2ও হবে না। তার মানে মনে রাখো বিজোড় হইলে π/2 হবে না, এটা 2তেই শেষ হয়, এটা 2তেই শেষ হয়ে যায়। আর যখন এটা জোড় হবে পাওয়ার 8 জোড়, তখন দেখো 1 হয়ে π/2 হবে, 2 1 1 হয়ে π/2 হবে, এটা লিখে দিছি, জোড় হইলে π/2, এই যে জোড় হইলে π/2 পর্যন্ত যাবে, বিজোড় হইলে 2তেই শেষ হবে, ঠিক আছে। ওকে, এরিয়া, এটা স্ক্রিনশট নাও, এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে তোমাদের এমসিকিউর জন্য, ঠিক আছে, এবং এটাই আমাদের লাস্ট শর্টকাট, আমরা এরিয়া শর্টকাট দিয়ে শেষ করতেছি, ঠিক আছে। এটা স্ক্রিনশট নাও, এটা অনেক বেশি হেল্প করবে। যদি বৃত্ত হয়, এমসিকিউতে তো আমার লিখে দেখাইতে হবে না, ঠাস করে দাগায় ফেলবা। বৃত্ত হইলে ক্ষেত্রফল হচ্ছে πr², মানে ব্যাসার্ধ স্কয়ার। যদি উপবৃত্ত হয় x²/a²y²/b² 1, তাহলে ক্ষেত্রফল হলো πab, ক্ষেত্রফল হলো πab। ওকে, যদি একটা উপবৃত্ত এবং একটা সরলরেখা দিয়ে দেয়, এটা একটা উপবৃত্ত x²/a²y²/b² 1, আর এটা একটা সরলরেখা x/a y/b 1, ঠিক আছে। ওকে, আমি তোমাদের জন্য একটু সহজ করে দিই, এটা এ বি না দিয়ে এটা পি কিউ দিয়ে দিই, পি কিউ, এটা পি আর এটা হচ্ছে কিউ, তাহলে আমাদের এখানে এই জায়গায় হবে পি, হাফ পি, আর এটা হবে আমাদের কিউ, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমাদের যদি একটা উপবৃত্ত একটা সরলরেখা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের শর্টকাট হলো 1/4 πab মাইনাস হাফ পি কিউ, হাফ পি কিউ। ওকে, যদি দুইটা পরাবৃত্ত থাকে, একটা তো হচ্ছে 4ax y² 4ax, আর একটা হচ্ছে x² 4by, দুইটা পরাবৃত্ত, সো দুইটা পরাবৃত্ত থাকলে সূত্র হলো 16/3 ab, 16/3 ab। এই যে 4 বাদ দিয়ে যেটা পাবা সেটা a, 4 বাদ দিয়ে যেটা পাবা সেটা b,
ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসতে দেখা গেছে, একটা পরাবৃত্ত এবং একটা সরলরেখা, এটাও অনেকবার আসতে দেখা গেছে, এটাও অনেকবার আসতে দেখা গেছে, এটাও এটাও মোটামুটি আসছে। ঠিক আছে, সো একটা পরাবৃত্ত এবং একটা সরলরেখা, এই যে দুইটা টাইপ। যদি ওয়াই স্কোয়ার থাকে, খেয়াল করো, ওয়াই স্কোয়ার থাকলে এক প্যাটার্ন, এক্স স্কোয়ার থাকলে এক প্যাটার্ন। একটা পরাবৃত্ত থাকবে, একটা সরলরেখা থাকবে। ওয়াই স্কোয়ার থাকলে প্যাটার্নটা হচ্ছে 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, তার মানে সেখানে এম কিউবটা নিচে। ওয়াই স্কোয়ার থাকলে এম কিউবটা নিচে, এখানে এ হইল পরাবৃত্ত থেকে আসবে 4ax, এম হইল সরলরেখার ঢাল এম। আর যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এম কিউবটা থাকবে উপরে, এটা মনে রাখো। 8/3 কমন, 8/3 থাকবে, এ স্কোয়ার থাকবে, এম কিউব থাকবে। ওয়াই স্কোয়ার হইলে এম কিউব নিচে, এক্স স্কোয়ার হইলে এম কিউবটা উপরে, এগুলো লিখে রাখো। আচ্ছা, একটা পরাবৃত্তের সাথে যদি উপকেন্দ্রিক লম্ব থাকে তাহলে 8/3 এ স্কোয়ার, 8/3 এ স্কোয়ার, তখন আর এম কিউব আসবে না। তো উপকেন্দ্রিক লম্ব দিয়ে দিলে 8/3 এ স্কোয়ার। তো এই শর্টকাট গুলো মনে রাখো, এখান থেকে অনেক এমসিকিউ আসে। বলতে না বলতে দেখো চট্টগ্রাম বোর্ডে চলে আসছে। ওকে, সো চট্টগ্রাম বোর্ডে কি আসছে দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা বলছে। সো আমরা যদি এখান থেকে হোল স্কোয়ার করে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এই পাশে আসলে হবে কি বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মানে কি 2 স্কোয়ার। তার মানে এটা কি বলতো, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। ওকে, সো এই বৃত্তে আমাদের বলছে কি বলতো, আমাদের বলছে হচ্ছে y ইকুয়ালস টু এক্স রেখা দ্বারা আবদ্ধ, y ইকুয়ালস টু এক্স মানে হচ্ছে এক্স অক্ষ, সরি y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 0 মানে হচ্ছে এক্স অক্ষ। সো এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার y এর মান কিন্তু নেগেটিভ, y এর মান নেগেটিভ মানে হচ্ছে নিচের অংশটা, y এর মান নেগেটিভ মানে হচ্ছে y অক্ষে মানে এক্স অক্ষ থেকে নিচের পার্টটা নিতে হবে, এই পার্টটা নিতে হবে। ওকে, আমরা জানি এটা হবে পুরা ক্ষেত্রফলের অর্ধেক, পুরা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, এটা অর্ধেক, 2 দুগুণে 4, 4π/2, তাহলে এটা হচ্ছে আমাদের 2π হবে, তাহলে এটা হচ্ছে 2π, পুরাটা আসবে না, অর্ধেক আসবে। যশোরের প্রশ্ন দেখো, এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 20, 100 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 5, এটা 1। এখন এখানে তাহলে আমাদের এই a হবে কত, সেটা হচ্ছে √20, b হবে কত, সেটা হচ্ছে √5। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে আমরা একটু আগে দেখছি পাই এ বি, পাই এ বি, তাহলে পাই √20 √5, তার মানে পাই রুটের ভিতরে গুণ হবে 100, 100 কে √10 পাই, তাহলে 10 পাই হচ্ছে অ্যান্সার। দেখছো কত ইজি, পাই এ বি মনে রাখো, উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। ওকে, নেক্সট হচ্ছে একটা পরাবৃত্ত ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর একটা রেখা y ইকুয়ালস টু mx। তাহলে দেখো আমরা a পেয়ে গেলাম, আমরা কিন্তু m পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের m। ওকে, আমাদের যেহেতু y স্কয়ার সূত্র হচ্ছে 8/3 a স্কয়ার বাই m কিউব, m কিউবটা নিচে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা y স্কয়ার, x স্কয়ার হলে m কিউবটা পাশে থাকবে, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 8/3, এটাও 1 এটাও 1, তাহলে 8/3 আসে। দেখছো কত ইজি, ঠাস ঠাস হয়ে যাচ্ছে, দিনাজপুর বোর্ডের প্রশ্ন ছিল। তো এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা। একটা পরাবৃত্ত বলছে এবং উপকেন্দ্রিক লম্ব বলছে, তাহলে পরাবৃত্তটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, 4ax, তাহলে a হচ্ছে আমাদের 4। সো আমরা জানি এটা সূত্র হচ্ছে 8/3 a স্কয়ার, শেষ m কিউব আসবে না এখন আর, তাহলে এটা হচ্ছে 8/3 a স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার, তাহলে কত আসে, 4 4 16, 16 ইন্টু 8, 128/3। ঠিক আছে, ওকে। বরিশাল বোর্ডের প্রশ্ন দেখো, দুইটা পরাবৃত্তের জন্য আমাদের ক্ষেত্রফল বাইর করতে বলছে, এখানে অবশ্য যোগজ বের করতে বলছে, যোগজ বের করে দেখাইতে বলছে। যোগজ বের করতে তোমরা পারবা, আমি যদি এখান থেকে ক্ষেত্রফলটা ডাইরেক্ট অ্যান্সার বের করে ফেলতে চাই, তাহলে ক্ষেত্রফলের ডাইরেক্ট অ্যান্সার বের করে ফেলতে চাইলে এটা কিন্তু সহজ। এইটাও এ এইটাও এ, তাহলে আমরা জানি এটা হচ্ছে 16/3 a স্কয়ার, এটাই অ্যান্সার আসবে, 16/3 a স্কয়ার। ওকে,
সো আমরা অনেকগুলো শর্টকাট দেখলাম, আশা করি তোমরা শর্টকাট গুলো বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে এই ভিডিওটা আবার দেখো, বারবার দেখো, এবং এই ভিডিওটা তুমি তোমার প্রোফাইল থেকে শেয়ার করে রাখো, কারণ অ্যাডমিশনের টাইমেও কিন্তু এই এমসিকিউ শর্টকাট গুলো কাজে লাগে। ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। কোনো জায়গায় না বুঝলে এই ভিডিওটা ওই অংশটা বারবার দেখো, পজ করে দিয়ে বারবার দেখো। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।